1 লাখ টাকা দিতে হবে। পার্টি ফান্ডে ডিমান্ড করেন। এটা কে ডিমান্ড এটা করেছিলেন? অঞ্চল সভাপতি মদন মোহন পুরে বাবু। এবারে উনি ডিমান্ড করেন, ওই ডিমান্ডে আমরা তো নিরুপায় হয়ে পড়েছি। আমরা ওনার দ্বারস্থ হয়ে বললেন যে দেখুন এটা কিছু একটা করুন, আমরা থানা থেকে দিচ্ছি, প্লাস আপনি যদি এরকম ডিমান্ড করেন আমরা তো ছোট ব্যবসায়ী। আপনার নামটা বলবেন? আমার নাম শ্রীকৃষ্ণ দাস গোস্বামী। আচ্ছা, যে তাপস বাবু যে ক্লেমটা লাগিয়েছে যে আপনাদের ধানগোলা চালাতে হলে, আপনাদের ধানের ব্যবসা চালাতে হলে আপনাদের রীতিমতো ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া তোলা নিতেন, এই বিষয় সম্বন্ধে কতটা কি সত্য আপনি একটু বলুন। এই বিষয় সম্পর্কে গত বৈশাখ মাসে আমাদের কাছ এই রাস্তা বন্ধ করে সরকার পক্ষ 2025 সাল, তাই তো? 2025। পরে এটা আমরা প্রশাসনের লেভেলে যাই, প্রশাসন থেকে একটা মান্থলি করে দেওয়া হয়, সেই মান্থলি মতো আমরা টাকা দিয়ে ব্যবসা করি। তো সরকার পরিবর্তনের পর আমরা আর টাকা দিইনি, ওনারা ডেকেছিলেন, আমরা যাইনি। এই পর্যন্ত আমি আমার জানা। এই বাকিটা দীপক বলবে। ধরুন, গত মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি, উনি খবরের মাধ্যমে বলেন যে যত প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা আছে ওই রাস্তাতে কোনো হেভি গাড়ি ঢুকতে দেওয়া হবে না। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসন থেকে আমাদেরকে জানায় যে তোমাদের যে হেভি গাড়িগুলো ঢোকাচ্ছ এগুলো ঢোকানো যাবে না। তো আমরা তো নিরুপায় হয়ে পড়েছি। আমরা তো আমাদের ব্যবসা অনেক পুরনো, আগে থেকে আমাদের এই সব বড়ো গাড়ি ঢুকতো এবং মাল আমরা গুটি বালি খালি করতাম, কিংবা রড সিমেন্টও আসতো। এবারে আমরা শরণাপন্ন হলাম মানসবাবুর দরবারে। মানসবাবুর দরবারে শরণাপন্ন হওয়ার পরে মানসবাবু আমাদেরকে বিভিন্ন তাচ্ছিল্যভাবে কথা বলে। আমরা দাদার পায়ে হাতেও ধরি যে আপনি আমাদের যেভাবে একটা সুরাহা করে দেন, আমরা তো বেকার ছেলে, আমরা চাই না জনগণের কোনো ক্ষতি হোক কিংবা জনগণের কোনো সমস্যা হোক, কিন্তু ওটা বাদ দিয়ে আমরা যেন কিছু সুরাহা পাই এভাবেই করুক, ব্যবস্থা করুক। তো উনি আর সেরকম কিছু না বলে আমাদেরকে তো তাড়িয়ে দেয়। আমরা বাড়ি চলে আসি। এসে আমরা আবার শরণাপন্ন হলাম থানার, যেহেতু থানা আমাদেরকে আটকিয়েছে রাস্তাটি, তো সেক্ষেত্রে আমরা থানার শরণাপন্ন হলাম। থানা শরণাপন্ন হয়ে ওনারা একটা মান্থলি হিসাব করে দেয় যে এই মান্থলি হিসাবে তোমরা দিতে হবে, এবার তোমরা গাড়িগুলো ঢোকাও। এবারে ওটার পরেও আমরা এখানকার যে 2 নম্বর জিপির যে মানে টিএমসির তখন ক্ষমতা বলে যারা ছিলেন, আপনার গ্রামটা কি, আপনাদের অঞ্চলটা কি? আমাদের গ্রাম কৃষ্ণপলাশী, অঞ্চল 2 নম্বর, নওগাঁ গ্রাম পঞ্চায়েত। তো ওনার শরণাপন্ন হলাম। উনিও আমাদেরকে বললেন যে যেরকম চলছে সেরকম চলো, কোনো অসুবিধা নেই, যেরকম প্রস্তাব তোমাদেরকে দিয়েছে ওই প্রস্তাবে তোমরা চলো। আমরা ব্যক্তিটা কি? ব্যক্তি হচ্ছে মদন মোহন পড়িয়া, তিনি 2 নম্বর অঞ্চলের সভাপতি। এবারে ওনার কথার পরে প্রত্যেক মাসে এসে থানা থেকে এসে আমাদের নিয়ে যেত মান্থলি, যেটা করে দিয়েছিল সমস্ত ধান ব্যবসায়ীদের কাছ থেকে 5,000 টাকা, এবং যেমন সমস্ত গুটি বালি রড সিমেন্টের দোকান থেকে 10,000 টাকা করে। এবারে ওটা আমরা দিতাম। পরবর্তীকালে যখন আমাদের ব্যবসা খুবই মন্দা যাচ্ছে, তো ওই মন্দার জন্য আমরা আবার থানা দ্বারস্থ হই যে স্যার দেখুন আমাদের তো লাভ করতে পারছি না, বরঞ্চ হাত থেকে চলে যাচ্ছে, তো স্যার কিছু একটা ব্যবস্থা করে দেন, এতটা আমরা দিতে পারবো না। তো পরবর্তীকালে ওনারা আবার আমাদের সমস্ত গুটিবালি দোকানদেরকে 7,000 টাকা করে করে দেন এবং ধান ব্যবসায়ীদেরকে 3,000 টাকা করে দেন। ওই হিসাবে আমাদের ভোটের আগে পর্যন্ত আমরা এই মান্থলি দিয়ে গেছি। ওর মাঝখানে টিএমসির পার্টি থেকে আমাদেরকে পার্টি ফান্ডে ডিমান্ড করেন যে হচ্ছে 1 লাখ টাকা দিতে হবে। এটা কে ডিমান্ড এটা করেছিলেন? অঞ্চল সভাপতি মদন মোহন পুরে বাবু। এবারে উনি ডিমান্ড করেন, ওই ডিমান্ডে আমরা তো নিরুপায় হয়ে পড়েছি। আমরা ওনার দ্বারস্থ হয়ে বললেন যে দেখুন এটা কিছু একটা করুন, আমরা থানা থেকে দিচ্ছি, প্লাস আপনি যদি এরকম ডিমান্ড করেন আমরা তো ছোট ব্যবসায়ী, আমরা এখানে তো কিছু বেশি রোজগারও করতে পারছি না যে আমরা এর করতে হবে। তো উনি আমাদেরকে বলেন যে তাহলে আপনার ব্যবসাটা আপনাদের কাল থেকে আলাদা চিন্তা ভাবনা করে নেন। মানে টাকাটা দেওয়া একরকম বাধ্যতামূলক। ইয়েস। এবারে সে সুবাদে আমরা খুবই চিন্তিত।
আমরা সবাই আলোচনা করলাম, আলোচনা করে কী করব কি না করব। আমার খুব হতাশা হয়ে গেলাম। তখন সমস্ত ব্যবসায়ীরা মিলেই করলাম যে আমরা যে ইনভেস্ট করে ফেলেছি এতে তো হয় এগোতে পারছি না, পিছোতে পারছি না। এবারে একমাত্র আমাদের রাস্তা হচ্ছে সুসাইড। সুসাইড ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কারণ যে জড়িয়ে আছি, যে আমাদের সঙ্গে ছেলেরা কাজকর্মে জড়িয়ে আছে তারাও সব বঞ্চিত হবে, লেবাররাও বঞ্চিত হবে, আমরাও বঞ্চিত হবে, এবং আমাদের মানে লোন নিয়ে ব্যবসা। আমরা তাহলে খুবই এই মুহূর্তে অসহায় হয়ে পড়বো, আমাদের বিষ খাওয়া ছাড়া আর কিছু করা যাবে না। তো লাস্টে ওনার পায়ে আবার শরণাপন্ন হলাম, যে অঞ্চল সভাপতি মদনবাবুর পাশে। উনি লাস্টে আবার 70,000 বলেন, কিন্তু আমরা 70,000 নিয়ে ওনার পায়ে হাতে ধরে 45,000 টাকা আমরা ওনাকে দিয়ে আমার বাঁচান। বলছে ঠিক আছে, এটা নিচ্ছি, পরে চিন্তা আবার পরে দেখতেছি। এইভাবে চলে। এবারে ভোটের পরে, রেজাল্ট আউটের পর থেকে আমরা আর থানাকে কোনো 1 টাকাও দিই না। এইভাবে সরকার বদলের পরে আমরা আর 1 টাকাও দিই না। কিন্তু এর মাঝখানে আর একটা জিনিস রয়ে গেছে, যে জিনিসটা আমরা ব্যবসায়ীরা উপযাচক হয়ে আমরা জানি তো, সাধারণ পাবলিকের রাস্তাটা হচ্ছে জনগণ, জনগণের যেন না ক্ষতি হয় সেটা আমরা চাই। ওই হিসাবে আমরা সমস্ত ব্যবসায়ীরা মিলে ওই মদনবাবুর কাছে গিয়ে যাই যে এই রাস্তাটা দেখুন, খুব যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা রিপেয়ারিং করতে আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে পড়বে। তো কিছুটা আমরা মানে গাড্ডাগুলো রিপেয়ারিং করে মেটাল এবং ডাস্ট দিয়ে রোলার চালিয়ে কিছু ব্যবস্থা করব। তো এটার আমাদেরকে পারমিশন দেওয়া হোক। তো কোনোভাবে ওনারা মানে টিএমসি পার্টি ধরুন মদন পড়েবাবু, উনি কোনো মতের জন্য আমাদেরকে পারমিশন দেননি, বরঞ্চ বলছে যে আর তোমাদের ওটা চিন্তা করার দরকার নেই, পার্টি তা চিন্তা করবে কি করবে না করবে। তো উনি, আমরা দুবার প্রস্তাব নিয়ে গিয়েছি যে দেখুন জনগণের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে, একটা স্কুলের বাচ্চা যেতে পারছে না, কিংবা যে রাস্তায় গুটিগুলো উঠে যাচ্ছে, একটা সাধারণ পাবলিক মোটর সাইকেল কিংবা সাইকেল নিয়ে যেতে পারছে না। এবং তো গর্ভবতী মহিলারা হ্যাঁ, যাতায়াত করে। তারা খুব যেতে পারছে না। তো খুবই হয়েছে, সেক্ষেত্রে কিছু একটা ব্যবস্থা করা হোক যেটা মানে সাধারণ পাবলিকের ক্ষতি না হয়। তো বলছে তোমাদেরকে ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না, ওগুলো পঞ্চায়েত সমিতি থেকে আমরা সব ব্যবস্থা করব। আর অ্যাকচুয়ালি আর একটা রাস্তা স্যাংশন হয়েছে, সেটার পর এটা হবে। কিন্তু এই রাস্তাটা খুবই ভালো ছিল মানস মিয়ার আমলে। রাস্তাটাকে সম্ভবত দীপক ঘড়াইবাবু কন্ট্রাক্টর, উনি রাস্তাটাকে লেভেলিং করে জেসিবি দিয়ে লেভেলিং করে রেখে দিয়েছে, আর কিছু করে না। তো পিচ সব উঠে গেছে। তারপরে এই সব গাড়িগুলো যাতায়াত করতে গিয়ে ওই যে যত মেটাল এবং ডাস্ট সবগুলো উঠে গিয়ে গাড্ডা হয়ে গেছে। তাতেও আমরা বলছিলাম যেহেতু যেরকমটি করেছিল, আমরা ব্যবসায়ীরা মিলে ওটাকে আমরা একটু ঠিক করে দেবো, আমরা রিপেয়ারিং করে দেবো, যাতে সাধারণ মানুষও ভালোভাবে চলতে পারে, আমাদের ব্যবসাটাও ঠিক মতো হতে পারে। কিন্তু তাতে ওনারা আমাদেরকে কোনো পারমিশন দিল না, বরঞ্চ যে না, আমরা আমাদের পার্টি চিন্তা ভাবনা করে নেবো, তোমাদেরকেও সব কিছু করার দরকার নেই। এইভাবে সবকিছু একরকম পার্টির অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল একদম। এবং তোলাবাজির একটা মোহরা তৈরি করে নিয়েছিল, একদম। যাকে তাকে দিয়ে স্বীকার করা হতো। একদম একদম। আচ্ছা, আরেকটা কথা আমি পরিষ্কার জানতে পাই, যেটা পার্টি অফিসে আপনাদের ডাকা হয়েছিল হুম। ডক্টর প্রাক্তন বিধায়ক ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, তো সেই পার্টি অফিসে যাওয়ার পরে তিনি কি সরাসরি আপনাদের সাক্ষাতে ছিলেন, নাকি এই সভাপতি সেগুলোকে কন্ট্রোল করছিলেন? না, সভাপতি বলতে ব্লক সভাপতি যিনি ছিলেন আবু কালাম বক্স, হ্যাঁ। উনার মারফত, উনাকেও আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম, হুম। উনার মারফত মানস ভূঁইয়ার সঙ্গে আমাদের কথাটা হয় আর কি, ওনার অথরিটি হিসেবে কথাটা হয়। একদম। এই একরকম সাট্টাটা আবু কালাম বক্স এবং আপনাদের এই যে অঞ্চল সভাপতি যিনি মদন পুরিয়া বাবু, একদম এদের মাঝখানে আপনাদের কথাটা হয়। একদম। তার মধ্যে এই চার্জশিটটি আছে। আচ্ছা, কত টাকা আপনাদের দিতে হতো, আপনাকে একলা না পুরো এই ব্যবসায়ী গোষ্ঠীকে দিতে না, হতো? সমস্ত ব্যবসায়ী, ধান ব্যবসায়ী এবং গুটিবালি ব্যবসায়ীদের মধ্যে ধরুন প্রথম আমরা যারা যেসব ব্যবসায়ীরা অ্যাক্টিভ হয়েছিলাম, প্রথমে ধরুন ধান ব্যবসায়ীর মধ্যে গোপাল রাউল ছিলেন, হুম। জয়দেব মাইতি ছিলেন, শ্রীকৃষ্ণ দাস গোস্বামী ছিলেন, স্বপন দাস ছিলেন, আশিস দাস ছিলেন, মন্টু সাউ ছিলেন, দীপক কর ছিলেন। আচ্ছা, তারপরে গুটিবালি ব্যবসায়ীদের মধ্যে দীপক বেরা ছিলেন, অমল সি ছিলেন, দেবব্রত বেরা ছিলেন, অনুম মাইতি ছিলেন। মোট কতজন? মোট আপনার 11 জন। আচ্ছা, এই মোট এই 11 জন কত টাকা তুলে দিতে হতো ওদেরকে? থানাতে প্রথমে আমরা দিতাম 65,000 টাকা। আচ্ছা।
তার পরবর্তীকালে আমাদের ব্যবসা খুব মন্দা যাওয়ার জন্য আমরা 42,000 টাকাতে থানার হাতে পায়ে ধরে এটা 42,000 টাকা করে দিতাম। আচ্ছা, এই টাকাটা কার হাত দিয়ে যেত? থানা আপনারা সরাসরি থানাতে গিয়ে না, দিতেন নাকি থানা থেকে ওনারা সিভিক পাঠিয়ে সিভিকের হাত দিয়ে নিয়ে যেতেন। সিভিকটাকে? সিভিক ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তার বাড়ি কোথায়? ওর বাড়ি ওনার সবঙ্গেই ডিউটি করে ও। ওর ফোন নম্বরটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, ওটা আপনারা দেবেন। তাহলে এই আপনাদের 65,000 টাকা 11 জন মিলে প্রত্যেক মাসে দিতে হতো। হুম। তারপরে সেটাকে ব্যবসা মন্দার যাওয়ার জন্য সেটাকে ঘটিয়ে 45,000 42,000 টাকা 42,000 টাকা দিতে হতো। এই হলো এর মূল ঘটনা। একদম। তো সরাসরি আপনাদের গ্রাউন্ড লেভেলে যে রিপোর্টিংগুলো করলাম, আপনার নামটা? আমার নাম দীপক বেরা। আচ্ছা, ওনার নামটা কি ছিলেন? শ্রীকৃষ্ণ দাস গোস্বামী। শ্রীকৃষ্ণ দাস গোস্বামী। এনারা কিন্তু ধানগোলা বা ধানের বড় ব্যবসায়ী। তেনাদের কাছ থেকে কিন্তু এই রীতিমতো এই সব তোলাবাজি করা হতো, যেটা এই প্রমাণ সমেত আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনাদের আরও আমরা পরিষ্কার করে দেখাবো, যেই 11 জন ব্যক্তির কাছ থেকে টাকাটা নেওয়া হতো তাদের সাথেও আমরা কথা বলবো এবং সেই রিপোর্টও আপনাদের সামনে তুলে ধরবো। সত্য এবং সততা যাচাই করা আমাদেরই কাজ এবং আমাদের মূল লক্ষ্য যেন সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং সত্য প্রচার করার কাজ কিন্তু আপনাদের কণ্ঠস্বর হিসেবে আইটিভি ইন্ডিয়া কাজ করছে। আপনাদের কাজ হচ্ছে বার্তাগুলো সরকার এবং আরও জনগণের কাছে পাঠিয়ে দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবং কৃষ্ণ পলাশী থেকে আইটিভি ইন্ডিয়া। জয় হিন্দ।